ফারহাকে এক হাতে ধরে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে আবরার। এত বড় জঙ্গলে ফারহাকে নিয়ে কোন দিকে যাবে সেটাও নিশ্চিত করতে পারছে না সে। পথ ধরে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় আবরার। ফারহার দিকে চেয়ে দেখে ফারহার দুটি ভয় মাখা চোখ তার দিকে ঝাপসা অন্ধকারে তাকিয়ে আছে। আবরারের দিকে চেয়ে কাপা গলায় বলল, হঠাৎ থেমে গেলেন কেন? আবরার বলল, এই পথ ধরে এগিয়ে যাওয়া ঠিক হবে না। যদি ওরা আবার ফিরে আসে তাহলে ধরা পড়ে যাব। তাছাড়া ওরা এত সহজে আমাদের ছেড়ে দিয়েছে এটা বিশ্বাসযোগ্য না। বিপদ এখনো পুরোপুরি কাটেনি। তুমি পাশে না থাকলে হয়তো এতটা টেনশন থাকতো না। এখন এই গভীর জঙ্গলে তোমাকে নিয়েই যত টেনশন। তাই সোজা পথে না হেঁটে আমাদের জঙ্গলের মাঝ দিয়ে পথ খুঁজে নিতে হবে। ফারহা আর কিচ্ছু বলছে না, ভয় মাখা চেহারা নিয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। আবরার ফারহার হাত ধরে এবার পথ ছেড়ে জঙ্গলের মাঝে ঢুকে গেল। অনেকটা পথ আসার পর ফারহা পা ধরে পড়ল। আমি আর হাঁটতে পারছি না, পাটা ব্যথা করছে খুব। কাটার আঘাতে হয়তো কিছুটা ছিলেও গেছে। আবরার আবছা অন্ধকারে চারপাশে তাকিয়ে একটা ভাঙা গাছের উপর ফারহাকে বসালো, পাশে নিচেও বসলো। ফারহা কাঁদো কাঁদো ভাব নিয়ে পড়ল, আমরা কি এখান থেকে বের হতে পারবো না? আমার খুব ভয় হচ্ছে। আবরার ফারহাকে আশ্বাস দিতে বলল, ভয় পেও না, আমি আছি। একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিভাবে বের হব? আমরা তো এখানের কিছুই চিনি না। তাছাড়া ফোনও নেই যে কাউকে কল দিব বা লোকেশন দেখে বের হব। ফারহার কথাগুলো তার কানে আসছে না আবরারের। কিছুটা দূরে কিছুর উপস্থিতি টের পেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখে কয়েকটা লোক টর্চ হাতে কিছু খুঁজে বেড়াচ্ছে। কেউ একজন কড়া গলায় বলল। মুহূর্তেই বুকটা ধুক করে উঠল আবরারের। পাশে থাকা ফারহার হাত ধরে চারপাশে তাকিয়ে দেখে কিছু কিছু বড় গাছের গোড়ায় অনেক ঝোপ। লুকানোর জন্য আপাতত এর চেয়ে ভালো জায়গা এই মুহূর্তে চোখে পড়ছে না। যদিও এসব জায়গায় সাপের ভয় অনেকটা বেশি, তবুও যেভাবেই হোক ফারহাকে ওদের চোখের আড়াল করতে হবে। ফারহার দিকে তাকিয়ে মুখে আঙ্গুল ইশারা দিয়ে বলল, একদম সাউন্ড করবে না। ওরা আবার আমাদের খুঁজতে এখানে চলে এসেছে। আমার সাথে এসো চুপচাপ, আর ভয় পেলে চোখ বন্ধ করে থাকবে। বলেই ফারহাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। দেখে ফারহা মুখে কিছু না বললেও চোখ বন্ধ করে ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎই আবরার ফারহাকে টেনে বুকের সাথে চেপে ধরে আরো আড়াল করার চেষ্টা করছে। মাথাটা এক হাতে বুকের সাথে চেপে ধরে আছে, যেন ফারহা চাইলেও কিছু দেখতে না পায়। আবরারের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে ফারহা, যেন এই বুকটাই এই মুহূর্তে তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। আবরার চোপের আড়ালে লোকগুলোর উপস্থিতি বোঝার চেষ্টা করছে। লোকগুলো কিছুক্ষণ টর্চ নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করে অন্যদিকে চলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফারহার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কোথায় এসে কিসের মাঝে ফেসে গেল দুজন। ধীরে ধীরে ঘন অন্ধকার নেমে এলো। আবরার ফারহার গালে হাত রেখে বলল, তুমি খুব সাহসী মেয়ে, মোটেও ভীত নাও। বুকে সাহস নিয়ে শুধু আমাকে ফলো করবে, আমি যা করব তাই করবে। এই নাও একটা লাঠি, আমি একটা নিলাম। কোনো বিপদ আসলে আক্রমণ করে বসবে। মনে রেখো, এই অচেনা শহরের মানুষরূপী পশুগুলোর জীবনের চেয়ে নিজের ইজ্জত ও জীবন দুটোই খুব গুরুত্বপূর্ণ। দুইটা লাঠি হাতে দুজন এক পা করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হেঁটে ফারহা মাটিতে বসে পড়ল। পানি খাবো, খুব তৃষ্ণা পেয়েছে। আবরার চারপাশে তাকিয়ে বলল, এখন এই জায়গায় পানি কোথায় পাবে তুমি? দেখো ফারহা, খাওয়ার চিন্তা পরে করা যাবে। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। কষ্ট করে আর কিছুটা চলো, হয়তো কিছু পেলেও পেতে পারি। ফারহা চুপচাপ মাথা নাড়িয়ে আবার উঠে দাঁড়ালো। আবরার তাকে ধরে আবার সামনের দিকে পা চালালো। বেশ কিছুটা পথ আসার পর খুটখুটে অন্ধকারের মাঝে কিছু আলো চোখে পড়ল। সামনেই হয়তো কোনো রাস্তা বা কারো বাড়ি ঘর অথবা বাজার, এমন কিছু। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। ফারহা খুব ভয়ে ছিল। নতুন জীবন পাওয়ার মতো আনন্দে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরল সে। আবরার হেসে ফেলল। এখনই এত খুশি হওয়ার দরকার নেই, আগে এইসব থেকে একেবারে মুক্ত হই। বলেই ফারহাকে ধরে আবার সামনের দিকে এগিয়ে গেল সে।
খুটখুটে অন্ধকারে কিছুটা পথ এগিয়ে গেলে দেখে কয়েকটা লোক টর্চ হাতে তাদের দিকে এগিয়ে এসে পড়ল। ওদের কথা শুনে আবরার বলল, দেখুন, আপনারা যেমনটা ভাবছেন বিষয়টা মোটেও এমন নয়। আমরা খুব বিপদে পড়ে এখানে চলে এসেছি। আবরারের কথায় লোকটা সশব্দে হেসে বলল। আমার ভাই হয়। আর অপর দিকে আবরার বলে ফেলে, আমার ওয়াইফাই। এরপর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। লোকগুলো আবরারের কলার চেপে ধরে বলল। ফারহা ভয়ে কাঁপতে কাঁপতে আবরারের পেছনে ঘেঁষে দাঁড়ালো। আবরার লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে পড়ল। কি করছেন আপনারা? আর আমরা যেই হই আর যাই করি, এতে আপনাদের প্রবলেম কোথায়? পাশ থেকে আরেকটা লোক বলল। কিছুক্ষণের মাঝে ওখানে চেঁচামেচি শুনে অনেক মানুষ এসে জড়ো হয়। কেউ কেউ জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে, কারা এরা? প্রত্যেকবারই উত্তর আসে, একটার পর একটা ঝামেলার জন্য আবরারের মাথা এমনিতেই খারাপ ছিল, তাই চিৎকার করে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন। এখানে কেউই আমার পরিচিত নন, তাই বেয়াদবি করতে দ্বিতীয়বার ভাববো না। ভালোই ভালোই বলছি, আমাদের যেতে দিন। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে আবরারকে লাথি ঘুষি মেরে দেয়। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। আর একটা লোক নেমে বলল। একটা লোক তাকে চেয়ারম্যান বলে সম্বোধন করে। তাদের বানানো কাহিনীটা খুলে বলল। চেয়ারম্যান বলল। লোকজনের নানান কিচিরমিচির মাঝে চেয়ারম্যান বলল। আবরার এবার করুণ গলায় বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা বিপদে পড়ে এখানে এসেছি। তখনই আবরারকে থামিয়ে দিয়ে বলল। অপরদিকে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আছে ফারহা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। জীবনে কখনো কল্পনাও করেনি তার নামের পাশে এমন একটা কলঙ্ক যোগ হবে। এটা খুব দ্রুতই সারা এলাকায় ছড়াতে থাকে। দুইটা ছেলে মেয়ে জঙ্গলে আকাম করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে। তাই রাতের মাঝে দুজনকে বিয়ে করিয়ে পরদিন এলাকা ছাড়া করবে। এখানে সবাই অপরিচিত, আর এমন একটা জঘন্য কলঙ্ক নিয়ে ফ্যামিলির সামনে দাঁড়াতে চায় না তারা কেউই। তাদের দুজনের ফ্যামিলি এসব শুনলে কখনোই নিতে পারবে না। আর ফারদিন তো তার বেস্ট ফ্রেন্ড, আর সে নিজে একজন ভার্সিটির টিচার। এমন একটা মিথ্যা কলঙ্ক নিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবে দুজন? রাত তখন 12টা। দুজনকেই একটা বাড়িতে নিয়ে বিয়ে পড়িয়ে দিল সবাই। তারপর রাতে এখানে থাকতে দিল আর বলল ভোর হতেই এলাকা ছাড়বে দুজন। আবরারের চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। মাথাটা দুই হাতে চেপে ধরে শক্ত হয়ে বসে আছে সে। একটু পর পর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শেষ পর্যন্ত নিজের ছাত্রী ও বন্ধুর বোনের সাথে এমন একটা কলঙ্কে জড়িয়ে তাকেই বিয়ে করতে হলো। ফারদিনের সামনেই বা কিভাবে দাঁড়াবে সে? আর অন্য পাশে বিছানার এক কোণে বসে কান্না করছে ফারহা। তার ফ্যামিলি তাকে কত বিশ্বাস করত। বাবা তো সব সময় বলতো আমার ফারু কখনো আমার কথার বাইরে কিচ্ছু করবে না। আর মা তো বলেই দিল তাদের সম্মান নষ্ট হবে এমন কিছু করলে, আর তাদের সিদ্ধান্তের বাইরে কিছু করলে ডিরেক্ট ত্যায্য মেয়ে করে দিবে। বাবা ও ভাইয়ের বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি সে। তাই বিছানার এক কোণে বসে টুকরে কেঁদে ওঠে ফারহা। ফারহা সকালে ঘুম থেকে উঠে রুমের কোথাও খুঁজে পেল না আবরারকে। রুমের বাইরে এসে খুঁজে দেখেও পাচ্ছে না। ওই বাড়ির দু একজনকে জিজ্ঞেস করলেও কেউ কথা বলছে না ফারহার সাথে। পুনরায় রুমে ফিরে আসলে ওই বাড়ির একটা ছোট্ট মেয়ে চা আর বিস্কিট রেখে গেল। মেয়েটাকে পেছন থেকে ডেকে আবরারের কথা জিজ্ঞেস করলে সে বলে দেখেনি। ফ্লোরে বসে দুই হাতে নিজের চুল খামচে ধরে কেঁদে ওঠে ফারহা। এই অচেনা একটা শহরে আবরার আমায় একা ফেলে চলে গেছে। কোথায় চলে গেলেন আবরার? প্লিজ আমার এখান থেকে নিয়ে যান। কাঁদতে কাঁদতে বারবার আবরারের নাম ছুপছে ফারহা। তখনই পেছন থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসলো। কাঁদছো কেন? আবরারের গলার স্বর শুনে পেছন ফিরে উঠে দাঁড়ায় ফারহা। কাঁদুনে গলায় বলল, কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে রেখে? আবরার তার দিকে এগিয়ে এসে বলল, আর ইউ ম্যাড? আমি তোমাকে ফেলে চলে গিয়েছি, তাও আবার অচেনা একটা জায়গায়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় ছিলেন এতক্ষণ? আবরার তার পাশে বিছানায় বসে বলল,
রাতে তো কিছুই খেয়াল করিনি, তাই রাস্তা খুঁজতে গিয়েছিলাম। চলো, বের হবে। ফারহাদ চোখের পানি মুছতে মুছতে বলল। এখন মানে এত সকালে? আবরার একটু রেগে বলল। এখানে বেড়াতে আসিনি আমরা, যে আস্তে ধীরে সবাইকে বলে এখান থেকে বিদায় নিব। আর এখন এই শহরটাকেই আমার সবচেয়ে বিরক্তিকর মনে হচ্ছে। কতটা নিচু এদের মন মানসিকতা। ফারহা বলার মতো কিছু খুঁজে না পেয়ে চুপচাপ নিচের দিকে চেয়ে আছে। আবরার উঠে দাঁড়িয়ে বলল। চলো, এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে হবে। ফারহা কিছু না বলে চুপচাপ বের হয়ে গেল আবরারের সাথে। ভুল ঠিক কিছুই যেন বুঝতে পারছে না তারা। সকালের সূর্য উঠতেই ওই বাড়িতে আশেপাশের বাড়ির মহিলাদের আগমন ঘটল। কেউ খুব আগ্রহ নিয়ে বলতে লাগলো। মুহূর্তেই উপস্থিত সবাই হেসে উঠল। বাড়ির শিউলি নামের ওই মেয়েটার রুমে এসে তাদের না দেখে দৌড়ে গিয়ে পড়ল। এরপর একে একে বাড়ির উঠান খালি হয়ে গেল। দেখে যেন মনে হচ্ছিল আজব কোনো প্রাণীকে দেখার জন্য লোকজন ভিড় জমিয়েছিল। বিশেষ দ্রষ্টব্য, আমি চিটাগংয়ের ভাষা জানি না, তাই কথাগুলো নর্মাল ভাষায় বললাম। সকাল সকাল সোনালি আলোয় দুজন পা ফেলে হাঁটছে রাস্তার পাশ ধরে। দুজনের পকেটই খালি। আর কিছুটা দূরে গেলে হয়তো বাজারের দেখা মিলবে, যদিও এখনো সামনে কিছু চোখে পড়ছে না। পাশ থেকে ফারহা আর চোখে আবরারের দিকে চেয়ে দেখে মুখে 2-3 জায়গায় কালো হয়ে আছে, আর গালের একপাশে ছোট্ট একটা কাটার চিহ্ন। গতকাল রাতে লোকজনের মারের কারণে এমনটা হয়েছে। ফারহার খারাপ লাগলেও কিছু না বলে নিজের মতো করে হাঁটতে থাকলো, কারণ এই মুহূর্তে আবরারকে এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করা মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা বাজার চোখে পড়ল তাদের। দোকান খোলায় শাটারের শব্দ কানে আসছে। কেউ কেউ এখন এসে দোকান খুলছে মাত্র, আর বাকিগুলো এখনো বন্ধ। বাজারে ঢুকে একটা দোকানের সামনে এসে দাঁড়ালো দুজন। ফারহার দিকে চেয়ে আবরার বলল, কিছু খাবে? ফারহাদ চুপচাপ 2 দিকে মাথা নাড়িয়ে না বোঝালো, যদিও আবরার বুঝতে পারছে ফারহার ঠিকই ক্ষুধা লেগেছে, কারণ গতকাল রাতেও কিছু খায়নি। হয়তো এখন টাকা নেই দেখে কিছু বলছে না। আবরার একটু সামনে গিয়ে একটা মুদি দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই, সামনে এই বিকাশ দোকানটা কখন খুলবে বলতে পারেন? লোকটা বলল, আচ্ছা, ধন্যবাদ। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর ওই দোকানটা খুলল। আবরার ফারহাকে নিয়ে ওই দোকানের সামনে এগিয়ে গেল। ভাই, একটা কল করা যাবে, খুব জরুরি। লোকটা একটু উপর নিচ চেয়ে বলল, আচ্ছা, 10 টাকা করে দিব, দেন। বাসায় ফোন করে কোনো বিপদের কথা বলে ঝামেলা বাড়াতে চায় না আবরার, তাই ফারহাকে বলল, ফারদিনের নাম্বারটা জানো? ফারহা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বলল, প্লিজ বাসায় কিছু বলবেন না, আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না তাহলে। আবরার একটু বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাড়ানোর ইচ্ছা আমারও নেই, অন্য দরকারে নাম্বার চেয়েছি। এরপর নাম্বারটা নিয়ে কয়েকবার কল দিলে অবশেষে রিসিভ করলো ফারদিন। ওপাশ থেকে বিরক্তিকর গলা ভেসে উঠল, আরে ভাই, দেখছেন যে ফোন রিসিভ করছি না, তাও কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন? 2বারের ওপরে কেউ ফোন রিসিভ না করলে জানেন না যে সে হয়তো বিজি আছে, হয়তো ফোন তার কাছে নেই। আবরার বলল, আরে শোনো, আমি আবরার, বিপদে পড়েছি খুব। ফারদিন হুট করে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। আবরার, কি বিপদ? কি হয়েছে তোর? ভাই, এখানে একা একটু বের হয়েছিলাম, তখনই ছিনতাইকারীর কবলে পড়ে সব হারালাম। 2টো হাত আর পা ছাড়া এখন কিছুই নেই। দ্রুত এই নাম্বারে কিছু টাকা পাঠাতো, আমি ঢাকায় এসে ব্যাক করে দিব। হাই হাই, বলিস কি? তোর কোনো ক্ষতি হয়নি তো? ফারহা, আইরিন এরা ঠিক আছে তো? গতকাল রাত থেকে ফারহা আর তোর ফোন বন্ধ। ফারহারও ফোন, টাকা সব নিয়ে গেছে, এখন আমার পাশেই আছে সে। কিভাবে হলো এসব? আর বাকিরা কোথায় ছিল? ভাই, তোকে পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি টাকা। তোরা সেভ আছিস তো? হুম। আবরারের পর আইরিনকে ফোন দিয়ে এখন কোথায় আছে জেনে নিল। আইরিন অনেক উত্তেজিত হলেও আবরার ঠান্ডা মাথায় বলল,
স্যারকে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবি, আর বলবি যে ভাইয়া একটা ছোট্ট ঝামেলায় পড়েছে। কিছুক্ষণ বসে থাকার পর আবরার দোকানদারটাকে বলল, ভাই টাকা এসেছে? হ্যাঁ এই নিন। ধন্যবাদ। বলেই ফারহাকে নিয়ে হাঁটা ধরলো আবরার। দেখে ভালো কোনো রেস্টুরেন্টও নেই, যে কয়টা আছে সেগুলো এখনো বন্ধ। রাস্তার পাশে কিছু চায়ের দোকান চোখে পড়ল। ফারহাকে সাথে নিয়ে ওখানে গিয়ে বলল। ভাই কি পাওয়া যাবে এখানে? লোকটা বলল, আর ভালো কিছু নেই? আচ্ছা তাহলে এগুলোই দিন, একটু তাড়াতাড়ি করুন, আমাদের তাড়া আছে। সব শেষে একটা সিএনজি নিয়ে বাকিদের কাছে পৌঁছতে প্রায় ঘন্টা খানেক লেগে গেল। তখন প্রায় 9টা। ভোর 6টায় সকালের রওনা দেওয়ার কথা ছিল। সবার কাছে যেতেই সবাই তাদের ঘিরে ধরল। মুখে আঘাতের দাগগুলো দেখে বাকি স্যাররা ব্যস্ত হয়ে বিষয়টা জানাতে। আবরার ছিনতাইকারীর বিষয়টা বুঝিয়ে বললে সবাই অবাক হয়ে মুখে হাত দেয়। প্রিন্সিপাল স্যার বলল, বিষয়টা নিয়ে এই মুহূর্তে আর কথা বাড়ালো না কেউ। রওনা দিতে দেরি করায় কক্সবাজার পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। সবাই রেডি হয়ে চলে গেল সমুদ্রের তীরে। একপাশে চুপচাপ বসে আছে ফারহা। আইরিন এসে বলল, এখনো মন খারাপ করে আছিস? দেখ, যা গেল মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায়নি, এর জন্য আলহামদুলিল্লাহ। আর এখন এসব চিন্তা বাদ দে, চল বাকিদের সাথে এনজয় করি। ভালো লাগছে না, তুই যা, আমি একটু পর আসবো। যদিও ফারহার ইচ্ছে শক্তি সব ফুরিয়ে গেছে, তবুও আইরিনকে পাঠাতে কথাটা বলল সে। এরপর আবারও বিষণ্ণ মনে বসে আছে চুপচাপ। ভাবতে লাগলো সব কি করে সামলাবে সে। আর হুট করে হয়ে যাওয়া এই সম্পর্কটার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটু পর 2টা ডাব হাতে ফারহার পাশে এসে দাঁড়ালো আবরার। ফারহার প্রতি তার একটু রাগ আছে, এটাই স্বাভাবিক। তবুও মেয়েটাও ডিপ্রেশনে আছে প্রচুর। নিজেদের মাঝে আগে বিষয়টা সমাধান না হলে ঝামেলাটা আরো বড় হয়ে যাবে। হুট করে ফারহা কেঁদে দিয়ে বলল, কেন হলো এমনটা? আমি তো এভাবে কিছু চাইনি। আমার ফ্যামিলি আমায় নিয়ে কতটা গর্বিত ছিল, কতটা বিশ্বাস করতো আমাকে, আর শেষে আমি কিনা। পাশ থেকে আবরার বলল, এটা মাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর প্রত্যেক সমস্যারই একটা সমাধান আছে। আর আমাদের দুজনেরই কোনো ঝামেলা হোক অথবা আমাদের ফ্যামিলির কোনো দুর্নাম হোক, আর বিশেষ করে ফারদিনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, তা আমি চাই না। বিষয়টা আমাদের মাঝে সমাধান করাটা ঠিক হবে। ফারহা আবরারের দিকে চেয়ে বলল। কিভাবে? আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিষয়টা জানাজানি না করে আমরা নিজেরাই আলাদা হয়ে গেলে তো আর কোনো ঝামেলা তৈরি হবে না, তাই না? এই কথাটাই যেন আবরারের গলাটা খুব ভারী শোনালো। ফারহা এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। বারবার বলতে ইচ্ছে হচ্ছে তার, যে আমরা আলাদা হব না। আমি তো আপনাকেই চাইতাম, হয়তো ভাগ্য তা অন্যভাবে করে দিয়েছে। প্রয়োজন হলে ফ্রেন্ডলি আমার পাশে থাকবেন, তবুও আলাদা হবেন না প্লিজ। ভালোবাসা হারানোর কষ্টে ঢেউটা অনেক আগে আমাকে ভিজিয়ে দিয়ে গিয়েছিল। আমি চাই না আবার সেই কষ্ট আমাকে এসে ছুঁয়ে দিয়ে যাক। আমি নিঃশেষ হয়ে যাব এবার। প্রয়োজনে ছায়া হয়ে পাশে থাকবেন আমার, তবুও ছেড়ে যাবেন না প্লিজ। কিন্তু চাইলেও কথাগুলো বলতে পারছে না ফারহা। বারবার গলার মাঝে দলা পাকিয়ে কি যেন আটকে যাচ্ছে। ফ্যামিলির কথা ভেবে হলেও আবরারের কথার ছোট্ট করে একটা জবাব দিল, আচ্ছা। তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরার। এরপর ডাবের পানি খেতে লাগলো। হয়তো উত্তরের অপেক্ষায় আছে। বাতাসে কানের পাশে উড়তে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছনে গুছে দিয়ে ফারহা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরলো আবরার। ফারহা বসে থেকে অবস্থায় চেয়ে রইল আবরারের চলে যাওয়ার দিকে। চুলগুলো আবারও উড়ে মুখের উপর এসে পড়ছে। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন এভাবে সব এলোমেলো করে দিল? এমন করে তো কিছুই চাইনি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো। ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তোলে তাকে। সবাই ওদিকে আনন্দ করছে আর ফারহা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটেও। আইরিন মুচকি হেসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি কিছু লুকাচ্ছিস তোরা?
ফারহা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? ঘুরতে আসার পর চিন্তাই হওয়া, তাও আবার দুজন একসাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুজন সমুদ্র পাড়ে বসে আড্ডা দেওয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন নয় তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা উপর দিয়ে নৌকা চালিয়ে চলে গেলাম, কিছুই খেয়াল করিনি? ফারহা কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে বিরক্তি নিয়ে বলল, তোর মাথায় কি এইসব চিন্তা ছাড়া আর কিছুই আসে না? হাহা, আমার মাথা সবসময় সিক্রেট ও গভীর চিন্তাভাবনাগুলোই আসে। সো আই এম প্রাউড অফ মাই মাথা। মাথা না, হেড হবে। তুই আসলেই বোকা, ফানের মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রের বালির চরে ফুটবল খেলছে, আবার বিশাল একদিন পানিতে লাফালাফি করছে, আর কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কয়েকজন গোল হয়ে বসেছে। মাঝখানে রাজীব গিটার হাতে গানের সুর ধরল। 2 দিনের ট্যুর শেষ হলে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শেষ রাতে সবাই হইচই উল্লাসে, কারোরই ঘুম হয়নি বাসে। সকালে ঢাকা এসে নামলে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিং বেল চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফারহা। এরপর ফারদিন ঘুমকাতর চোখে এসে দরজা খুলে দেয়। ফারহাকে দেখেই হাতে ধরে একপাশে নিয়ে গিয়ে বলে। ফারহা চোখ বড় বড় করে বলল, এতটা রেগে আছে? তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফারহা। কিন্তু আজ সারা দিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারহার। ওকে দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবই স্বাভাবিক। মা তাকে দেখেও খুব স্বাভাবিক আচরণ করছে। দেখে মনেই হচ্ছে না যে তারা রেগে আছে। ফারহাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে রইল। গত 2 দিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভেতরটাই ধুকপুক শব্দ বেড়েই চলছে। সে এখন ম্যারিড, নিজেকেই বিশ্বাস করতে পারছে না আজ। মনে হচ্ছে দুঃস্বপ্নে ঘটে যাওয়া একটা কাহিনী এটা, যা ঘুম ফুরালেই হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা একটা রুমে এলো, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। বলল দ্রুত এটা পরে নিতে। ফারহা একটু অবাক হয়ে প্রশ্ন করল, এই অসময়ে শাড়ি পরবো কেন মা? তার মা কড়াভাবে বলল। ফারহা এবার উঠে দাঁড়িয়ে বলল, ছেলেপক্ষ মানে? ফারহার বুকের ভেতর ধূপধূপ শব্দটা বেড়েই চলেছে। কাপা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললা আমি যেমনটা চাই তেমনটাই হবে? বলেই শাড়িটা রেখে রুম থেকে বেরিয়ে গেল মা। ফারহা অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারা দিন তাহলে এই কারণে কিছু বলেনি। সে আদেও বুঝে উঠতে পারছে না তাদের সাথে ঘটতে চলেছে। একটা মেয়ের স্বামী থাকা অবস্থায় আর একটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো সবাই, অথচ চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারতো যদি আবরার ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারহাকে চাই না, তাহলে বলেই বা কি লাভ? আগে আবরারের বিষয়টা ক্লিয়ার করতে হবে। 2 দিন পার হয়ে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ফারহার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরার দাঁড়িয়ে আছে। ফারদিন ভিতরে এসে একটু হেসে দিয়ে বলল। আবরার একটু হেসে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। মা তাদের দুজনকে সোফায় বসিয়ে ফারহার রুমে গিয়ে বলল। ফারহা বসা থেকে বলল, কোন স্যার? মুহূর্তেই বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারহা। আমতা আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছে মা? কিছু বলেছে তোমাকে? ফারহার চোখে মুখে ভয় স্পষ্ট। তার মা প্রতিউত্তরে বলল। ফারহা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল, কই না তো, উনি তো আমাদের বাসায় আসে না, তাই আর কি। আবরারের সাথে কথা বলছিল ফারদিনের মা। হঠাৎ বাসায় এলে যেমনটা কথা হয় তেমনই স্বাভাবিক। তবুও ফারহার মনের ভয়টা দূর হচ্ছে না। নাস্তা তৈরি করতে করতে অন্য চিন্তায় ডুবে আছে সে।
নাস্তা তৈরি শেষে তা নামাতেই বেখেয়ালিভাবে হাতে তেলের একটু ছিটকা পড়তেই আহ করে শব্দ করে ওঠে সে। মা এখান থেকে বলে, না মা, কিছু হয়নি। ফারদিন মায়ের দিকে চেয়ে বলল। আবরার একটু অবাক হয়ে বলল, কয়দিন পর অন্যের বাড়ি মানে ফারহার বিয়ের কথা বলছেন আন্টি? সে একটু হেসে বলল। তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তা রাখল ফারহা। আবরার নিশ্চুপ হয়ে ফারহার বাম হাতের দিকে তাকিয়ে থাকলো সে। এরপর ফারহার মুখের দিকে তাকাতেই ফারহা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে। পাশ থেকে আন্টি বলল, আবরার ভদ্রতার খাতিরে দু একটা মুখে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। এরপর ফারদিনকে ফিসফিস করে বলল, প্রচুর মাথা ব্যথা করতেছে দোস্ত, আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানেই মাথা ঘুরে পড়ে যাব। ফারদিন তাকে ধরে বলল। আমার এখনই বাসায় যেতে হবে। পাশ থেকে মাও বলল, মন খারাপ করবেন না আন্টি, বাসায় টেনশন করবে খুব, ওদেরকে বলে আসিনি, আরেকদিন আসলে তখন থাকবো। মাথা ব্যথার কারণটা নিয়ে আর জোর করেনি কেউ। বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে। একটা গাড়ি ডেকে ফারদিনকে বলল, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একাই যেতে পারবো, প্রবলেম হবে না? না দোস্ত থ্যাঙ্কস, যেতে পারবো আমি, আঙ্কেল টান দেন। প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আবরার। দোকান থেকে একটা ঠান্ডা স্প্রিট নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়াই একা। স্প্রিট বের করছে আর ফোনটা বের করলো সে। ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে। যতবারই তাদের এই বিচ্ছেদের ব্যাপারে কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি। অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থেকে আবার রেখে দিত ফোনটা। কিন্তু আজ আর পারছে না। ফারহার বিয়ে ঠিক হয়ে আছে অলরেডি। নিজেকে সামলে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওই নাম্বারে কল দেয় আবরার। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আঙ্কেল আমি আবরার। ও আচ্ছা, নাম্বার চেঞ্জ করেছো নাকি? জি আঙ্কেল, আগের ফোনটা চুরি হয়ে গেছে। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম, আপনার কি সময় হবে? হ্যাঁ, আমার অফিসে চলে আসো। আচ্ছা, আর আঙ্কেল বিষয়টা খুব সিক্রেট, তাই কেউ যেন না থাকে, তাই সময় চাইলাম। আমি চাই না এসব বিষয় আমি আর আপনি ছাড়া কেউ জানুক, আমি এসে আপনাকে সব বলছি। আচ্ছা আসো, তারপর শুনবো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বিয়ের কি রেজিস্ট্রি হয়েছিল? পুরো কাহিনী শুনে চেয়ারে লম্বালম্বিভাবে বসে কথাটা বলল উকিল। আবরার মাথাটা হালকা দুই দিকে নাড়িয়ে বলল, আগে না, ধর্মীয়ভাবে হয়েছিল। মানে কোনো ডকুমেন্টস নেই, তাই তো? জি, আর থাকলেও তা ওখানকার ওদের কাছে। তাহলে তো ঝামেলা। তোমরা খুব দ্রুত রেজিস্ট্রি করে ফেলো। এরপর রেজিস্ট্রি 6 মাস পর তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে চাও না, তখন ডিভোর্স করে নিও। মানে আরো 6 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ। কিন্তু আঙ্কেল ওর ফ্যামিলি তো ওর বিয়ের কথাবার্তা বলছে, যদি কোনোভাবে 6 মাসের আগে বিয়েটা ঠিক হয়ে যায় তাহলে স্বামী থাকা অবস্থায় একটা মেয়ে দ্বিতীয় বিয়ে কিভাবে করবে? উকিল আঙ্কেল এবার সোজাসুজিভাবে বসে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি চাও? আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আমি চাইলেই কি সব হবে আঙ্কেল? আচ্ছা একবার ভাবুন তো, একজন শিক্ষক আর একজন ছাত্রী লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তাও আবার এমনভাবে। বিষয়টা মানুষ কোন চোখে নিবে? আর অন্যান্য স্টুডেন্টদের সামনেই বা দাঁড়াবো কি করে? আর তাছাড়া সে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন মানে তো নিজেরও বোন, তাই নয় কি? বন্ধুর সামনেই বা কোন চোখে দাঁড়াবো? দেখো আবরার, আমি বুঝতে পারছি বিষয়টা, তবে বিয়ে জিনিসটা মানুষের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যা মানুষের জীবনের গতিশীলতা একটু হলেও পাল্টে ফেলে। ধরো তোমাদের ডিভোর্স হয়ে গেল, তারপর কি তোমরা দুজনে খুব সুখে থাকতে পারবে? আর লোকে কি বলেছে তা ভেবে তুমি কেন নিজের জীবনের সিদ্ধান্তটা নেবে? যারা তোমাদের নিয়ে কথা বলবে তারা কি তোমার বাকি জীবনে চলাফেরা 2 পয়সা দিয়ে সাহায্য করবে, নাকি বাকি জীবনটা তোমার পাশে থাকবে? তাই লোকে কি বলবে তা না ভেবে এটা ভাবো যে তোমার মন কি চায়, তোমার মন কি বলছে। কারণ দিন শেষে আশেপাশের মানুষগুলো খোঁজ নিতে আসবে না তোমার তুমি ভালো আছো কি নেই। আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আচ্ছা আঙ্কেল আমি উঠি। আবার দেখা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে নেবে।
অনেকদিন পর আবার আইরিনের শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে পা রাখল। গতকাল তার শাশুড়ি ফোন দিয়ে বলল এই বাড়িতে আসবে তারা, তাই পরদিনই চলে আসে। ছেলে বিয়ে করিয়েছে কিন্তু পুত্রবধূ পড়ে আছে বাবার বাড়িতে। তাদের একটু অমত থাকলেও আইরিনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিল তারা। বিয়ের আগে তো মাহিনের বাবা বলেছিল তারা ছেলের বউ চাই না, চাই শুধু একটা মেয়ে, যেখানে নিজের মেয়ে আর পুত্রবধূর মাঝে কোনো পার্থক্য থাকবে না। মাহিন যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন আইরিন পাশেই ছিল। মাহিন চলে যাওয়ার পর তেমন একটা কথা বলেনি তার সাথে। মাহিনের সাথে কথা বলার মুহূর্তে আইরিনও তাদের নানান বিষয় প্রশংসা করতে ব্যস্ত সে। আইরিন কিছুটা লজ্জা ভঙ্গিতে বসেছিল এক পাশে। ইচ্ছে হচ্ছিল শাশুড়ি মাকে বলে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গিয়ে লুকিয়ে কথা বলতে দুজন। হয়তো তার ধারণা মাহিন তাকে প্রথমে পছন্দ না করলেও আস্তে আস্তে মানিয়ে নিতে শিখবে, কারণ হুট করে তো আর ভালোবাসা হয় না। ফোনালাপে অল্প অল্প করে শুরু হবে সব কিছু। বিয়ের পরেও ফোনালাপে প্রেম শুরু, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এতদিন নিজে অনেকবার মাহিনকে ফোন দিয়েছিল, কিন্তু সামান্য একটু হাই হ্যালো করে ব্যস্ততা দেখিয়ে রেখে দিত সে। আইরিনও নিজেকে সান্ত্বনা দেয়, অফিস থেকে বাইরের দেশে গেলেও ব্যস্ততা তো একটু থাকতেই পারে। কিন্তু আজ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলছে, মানে আজ হয়তো ফ্রি আছে সে। আইরিনের এমন পাশে বসে থাকার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারে তার শাশুড়ি, তাই মাহিনকে বলে। শাশুড়ির ডিরেক্ট এমন কথায় একটু লজ্জা পায় আইরিন, কিন্তু মুহূর্তেই সব লজ্জা বিষণ্ণতায় মিলিয়ে যায় যখন মাহিন ব্যস্ততা দেখিয়ে বলে, ওর সাথে পরে কথা বলবো মা, এখন ডিউটিতে যেতে হবে, ডিউটি শেষে কথা বলবো ওর সাথে। বলেই ফোন রেখে দেয় মাহিন। আইরিন বিষণ্ণ মনে শাশুড়িকে জিজ্ঞেস করে, ও কি সবসময় এমন ব্যস্ত থাকে? আমাদের সাথে তেমন কথা বলে না, তাই না? তার শাশুড়ি একটু হেসে বলে। জোরপূর্বক একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে হাঁটা ধরল আইরিন। সে মাহিনকে যতই মানিয়ে নিতে চায় ততই দূরে দূরে থাকে সে। সকাল হতেই মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে ফারহার। তাও কি ডাক, মনে হচ্ছে হিংস্র বাঘিনী হুঙ্কার ছাড়ছে। ট্যুর থেকে ফিরে আসার 4-5 দিন হয়ে গেল। ফারহা কলেজেরও কোচিংয়ের কিনারেও যায়নি এই কয়দিন। তার মা জানতে চাইলে বলে ভালো লাগছে না, তাই আজ সকাল সকাল ডেকে বলে। এদিকে মায়ের এমন ঘ্যান ঘ্যান সব মিলিয়ে উঠে খেয়ে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়েছিল ফারহা। তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় ওখানে। প্রথমে বিষয়টা এত গুরুত্ব না দিলেও সাদাফকে দেখে অবাক হয় সে। সাদাফ তার কাছে এগিয়ে এসে পড়ল। ফারহা কিছুটা পিছিয়ে গিয়ে বলে, কেন এসেছেন আপনি? আর গাড়িতে উঠবো মানে কি? আপনি আমার কে যে আপনার গাড়িতে আমার উঠতে হবে? ওটা অতীত, আর আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি অতীতে আপনি কি করেছিলেন আমার সাথে। সাদাফ একটা শ্বাস নিয়ে চারপাশে চোখ বুলিয়ে পড়ল। আমি সরি বলতে বলেছি আপনাকে? আর কোন মুখে সরি বলছেন আপনি? ওই দিন আরিয়ানকে বিয়েতে যে মেয়েটার পাশে ছিলেন ওইটা কোথায় এখন? ছেড়ে দিয়েছেন তাকে, তাই না? আপনার থেকে এর চেয়ে বেশি বা কি আশা করা যায়? জি না, পরপুরুষের সাথে এখানে দাঁড়িয়েও কথা বলতে ইচ্ছে নেই। হ্যাঁ, কারণ আই অ্যাম। এতটুকু বলেই থমকে গেল ফারহা। সাদাব একটু ভ্রু কুঁচকে পড়ল। না কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। ফারহা কথা ঘুরিয়ে পাশ দিয়ে যাওয়া একটা রিক্সা ডেকে উঠে কলেজের উদ্দেশ্যে ছুটল। ক্লাস শেষে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ ভাইয়ার সাথে দেখা হয় ফারহার। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল ফারদিন, হাতে একটা ফাইলে কিছু কাগজপত্র। ফারহাকে বলল, এখন কোচিংয়ে যাব। তখনই আইরিন পাশে এসে ফারহাকে বলল, চল, এখন দেরি হলে আবার ভাইয়ার বকা খেতে হবে। হঠাৎ আইরিনকে দেখে হাসি মুখটা মলিন হয়ে যায় ফারদিনের। আর এদিকে ফারদিনকে দেখে আইরিন হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? ফারদিন একটু মুচকি হেসে বলল, জি ভালো। কাগজপত্র নিয়ে কোথাও গিয়েছিলেন? ফারদিন খুব স্বাভাবিকভাবেই বলল, এখন আমাদের বাসায় যান না কেন? আগে তো প্রায় ভাইয়ার সাথে যেতেন, সবাই মিলে গল্প করতাম।
ফারহা স্তব্ধ হয়ে তাকিয়ে দুজনকে দেখছে। ভাইয়াকে বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভিতর ভিতর মোটেও এতটা স্বাভাবিক নয় সে। রাতভর কেঁদেছিল নিজের ভালোবাসা হারিয়ে, আর আজ কত স্বাভাবিক সাজার চেষ্টায় আছে সে। হয়তো এখনো একজনের মন পড়ছে খুব, আর অন্যজন কিছুই জানে না। ফারদিন আজ আইরিনের সামনে এমন স্বাভাবিক আচরণ করছে দেখে মনে হচ্ছে তার মনে কষ্টের পরিমাণটা বালি কণার চেয়েও ক্ষুদ্র। ওদের দুজনের কথার মাঝে ফারহা বলল, ভাইয়া, তুমি না ইন্টারভিউ দিয়ে আসলে, নিশ্চয়ই শরীর ক্লান্ত, তাই না? বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কোচিং শেষে চলে আসব। ফারদিন আর কিচ্ছু না বলে চুপচাপ হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আইরিন, ফারহার সাথী সবাই রওনা দিবে আবরার স্যারের কোচিং সেন্টারে। আইসিটি ক্লাস নেই আবরার। দুটি ব্যাচ, একটি ফার্স্ট ইয়ার আর একটি সেকেন্ড ইয়ার। 2টা থেকে সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হয়, আর 3টা থেকে ফার্স্ট ইয়ারের। তারা দ্রুত কোচিং সেন্টারে গিয়ে তাদের 3 জনের একটা নির্দিষ্ট টেবিল আছে, ওখানে বসে পড়ল। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। আজ 5 দিন পর কোচিংয়ে এসে সবচেয়ে অবাক হয় ক্লাসে ফার্স্ট ইয়ারের ছেলে দেখে, তাও আবার সেই জুনিয়র আবরার। হয়তো নতুন ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারের ব্যাচে। বেঞ্চে বসে সেই জুনিয়র আবরারের দিকে তাকিয়ে আছে ফারহা। এই ছেলের মতলবটা কি? এখানে তো ফার্স্ট ইয়ারের ছেলে থাকার কথা না, কারণ প্রতি ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস হয়। ফারহাকে দেখেই ছেলেটা আঙ্গুলের ইশারায় হাই জানায়। চোখ বড় বড় করে তাকাই ফারহা। এই ছেলে কি আবার এখানেও মানিজ্জত খাবে নাকি? এখানে তো অন্য কলেজের স্টুডেন্টও আছে। ছেলেটা হাতের ইশারায় বোঝালো আমি আসছি, ওয়েট। আর এক মুহূর্ত দেরি না করে ফারহার কাছে এসে পাশের একটা বেঞ্চিতে বসে পড়ে সে। ফারহা একটু ভ্রু কুঁচকে বলে, এই ছেলে, তুমি সেকেন্ড ইয়ারের ব্যাচে কি করছো? ছেলেটা একটু ভাব নিয়ে বলে। ফারহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল কবে থেকে? ছেলেটা সোজাসুজি ভাবে বলল। ফারহা একটু রেগে গিয়ে বলল, দাঁড়াও, আমি স্যারকে বলে দিব তোমার আসল উদ্দেশ্য কি। ছেলেটা একটু ভাব নিয়ে বলল। ফারহা এবার একটু থতমত খেয়ে বলল, সিক্রেট বিষয় মানে? কথার মাঝেই আবরার স্যার ক্লাসে চলে আসলো। ফারহাকে আর জুনিয়র আবরারকে একসাথে দেখে বলল, যে যার টেবিলে গিয়ে বসো। মুহূর্তেই পুরো ক্লাসের স্টুডেন্ট সব নীরব হয়ে গেল। এদিকে ফারহার মাথায় ঢুকলো ভিন্ন চিন্তা। জুনিয়র ছেলেটা বিষয়টা জানলো কিভাবে? ক্লাস শুরু হলেই আবরার স্যার ফারহাকে দাঁড় করালো, কারণ তার ক্লাসে 2 দিনের বেশি কেউই অনুপস্থিত থাকা তার রুলসের বাইরে। সেই জায়গায় ফারহা 5 দিন, তাই শাস্তি স্বরূপ চুপচাপ দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ফারহা। আবরার ক্লাস নিতে শুরু করলো। তখনই ক্লাসের মাঝখানে জুনিয়র আবরার দাঁড়িয়ে গেল হাতের ছোট করে আঙ্গুলটা দেখিয়ে, যার অর্থ সে প্রস্রাব করতে যাবে। স্যারের অনুমতি পেয়েই বাইরে চলে গেল। ফিরে এসে ক্লাসে না ঢুকে ফারহার পাশে দাঁড়ালো। ফারহার পাশে দাঁড়িয়ে বলল। ভেতর থেকে আবরার স্যারের কণ্ঠ শোনা গেল, তুমি ভেতরে না এসে বাইরে কি করছো? একটু গরম লাগছে এমন ভাব নিয়ে ছেলেটা বলল। তারপর ছেলেটা আবার ফারহার দিকে চেয়ে বলল। বাধ্য হয়ে ফারহা চকোলেট নিয়ে বলল, খুব পছন্দের এটা। ছেলেটা একটু গাল টেনে হেসে বলল। ওদের এমন কাণ্ড দেখে ক্লাস করানোর মন বাদ দিয়ে ভেতরে ভেতরে অস্থিরতা শুরু হলো আবরারের। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে ফারহাকে উদ্দেশ্য করে বলল, ফারহা যাও, নিজের সিটে গিয়ে বসো। ফারহা খুশি মনে চুপচাপ ক্লাসে ঢুকে গেল। পেছন থেকে জুনিয়র আবরার বলল, না, তোমার আসার দরকার নেই, তুমি বাইরের প্রাকৃতিক হাওয়া খাও। রাতের বেলায় খেতে বসলো সবাই। সেই দুপুরে বাসায় ফিরে শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকলো ফারদিন। তাই বাসায় কোনো কিছু জিজ্ঞেস করেনি কেউ। খাওয়ার সময় বাবা ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করলে ফারদিন বলে, আমি মানা করে দিয়েছি, ওদের জব করব না আমি। পাশের থেকে মা বলল। ফারদিন খেতে খেতে বলল, বলেছিল।
আর আমি টিকেছিও। স্যালারিও বলেছে 60,000 দিবে, কারণ ওরা 10 লাখ চাই। ভেবে দেখো, 10 লাখ ঘুষ দিয়ে চাকরিটা নিলে এক হিসেবে প্রায় 1.5 বছর আমাকে বিনা বেতনে খাটতে হবে ওখানে। বাবা খেতে খেতে বলল। তোকে কি টাকার কথা ভাবতে বলেছি? বাবা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। মা প্লেটে তরকারি দিতে দিতে বলল। ফারদিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্তভাবে বলল। দেবদাসের মতোই মনে হয় মা নিজেকে। বিয়ে করার ইচ্ছাটা তো অনেক আগেই মরে গেছে। বলেই খাবার টেবিল থেকে উঠে চলে গেল ফারদিন। বাবা মা দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঘুমানোর আগ মুহূর্তে ফোনটা বেজে ওঠে আইরিনের। ফোনটা রিসিভ করে খাটের উপর বসলো সে। ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে ওঠে। আইরিন বলছে? জি বলছি। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? মানে? এখন কিছুই বুঝছেন না তাই না? মাহিন আপনাকে বলেনি আমার কথা? আইরিনের মাথা যেন মুহূর্তেই ভন ভন করতে লাগলো। কিসব বলছে এই মেয়ে? হতভম্ব হয়ে মেয়েটাকে বলল। আপনি তার কি হন বললেন? গার্লফ্রেন্ড। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে আপনাকে করে ফেলতো। ছাড়ছেন না কেন আমার বয়ফ্রেন্ডকে? আর কিছু না বলেই ফোন কেটে দিল আইরিন। দুই হাতে চুলগুলো পেছনের দিকে চেপে ধরে বসে আছে। সারা শরীর জুড়ে অস্থিরতার ভাব ফুটে উঠেছে। কান জুড়ে একটা শব্দই ভাসছে। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? কথাটা শুধু দু কান জুড়ে বাজছে আইরিনের। তাহলে মাহিনের ইগনোরের কারণটা কি এটা ছিল? সে এবার মাহিনের নাম্বারে ফোন দেয়। দেখে ফোন বিজি। মিনিট 10 পর ফোন দিলেও দেখে বিজি। এদিক ওদিক পায়চারি করতে করতে একরাশ দুশ্চিন্তা নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে সে। বাহ, সিগারেট খাওয়া ধরেছো দেখছি ভাইয়া। হঠাৎ ফারহার এমন কথায় উল্টো দিকে ঘুরে মুখ থেকে সিগারেট ফেলে তা পায়ের নিচে পিষে ফেলে ফারদিন। হাত দিয়ে ধোয়া তাড়িয়ে ফারহার দিকে তাকিয়ে বললে। এত রাতে তুমি এখানে? কিছু হয়েছে? ফারদিনের প্রশ্নের উত্তর না দিয়ে ফারহা রেগে বলে। তার আগে বলো, তুমি সিগারেট খাওয়া শুরু করেছো কবে থেকে? কেন এসব পাগলামিগুলো নিজের মাঝে তৈরি করছো? সে হারিয়ে গেছে, নিজের জীবনটা গুছিয়ে নিলে এমন আরো অনেক আইরিন আসবে। বিষয়টা কেন বুঝছো না তুমি ভাইয়া? ফারহার কথায় একটু হেসে দেয় ফারদিন। তারপর বলে। তার মতো অনেক পাবো, এটা সত্য রে, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না। ফারহা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে শান্তভাবে বলল। আর কখনো সিগারেট খাবে না, আমার এটা পছন্দ না। আর কখনো খেলে তোমার সামনেও আসবো না আমি। বলেই ঘরের দিকে চলে যায় ফারহা। তার মনেও যেন মুহূর্তেই একটা শব্দ কাটার মতো গেঁথে গেল। কাউকে হারিয়ে ফেলার পর তার মতো অনেক মানুষকে লাইফে পেলেও ওদের মাঝে সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না। কলেজে আসার পর থেকে আবরার একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করছে, আর তা হলো ছোট আবরারের সাথে ফারহাকে। সকালে দেখলো একসাথে কলেজে আসলো, ক্যান্টিনেও দুজনকে একসাথে দেখলো। এরপর ছুটির পরও দুজনকে একসাথে কোচিংয়ে আসতে দেখলো। ইদানিং ফারহার প্রতি আবরারের নজরটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ফারহা কখন কি করে, কার সাথে থাকে, এসব বিষয়গুলো কেন এত লক্ষ্য করে তা সে নিজেও বুঝে উঠতে পারে না। কোচিং শেষে ফারহাকে একপাশে ডেকে নেয় আবরার। আজ খুব অধিকার খাটানোর মতো করেই প্রশ্ন করে। ওই জুনিয়র ছেলেটার সাথে তোমার এত কি? ফারহা কিছুক্ষণ আবরারের দিকে চেয়ে থেকে বলে। আপনি জেলাস? আবরার একটু বিরক্তি নিয়ে বলল। একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। ওই ছেলেটার সাথে তোমার এত কি? কেন তোমার সাথে ওই ছেলে সারা দিন আঠার মতো লেগে থাকে? আর তুমিও তো তার সাথে সময় কাটাও। ফারহা এবার একটু সিরিয়াস ভাব নিয়ে বলল। ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেইল করে, তাই চাইলেও তাকে কিছু বলতে পারি না। হোয়াট? ফারহা আবারও বলল। সে বলে তার সাথে বন্ধুত্ব না করলে আমাদের বিষয়টা সবাইকে বলে দেবে। আবরার এবার একটু অন্যরকম হয়ে বলল। আবরারের রাগটা একটু বেড়ে গেল। মানে কি? ওইসব জানে কি করে?
আমি নিজেও জানি না, শুধু বলে আপনার সিক্রেটটা সবাইকে বলে দেব। আবরার একটু রেগে বলল। ওই ছেলেটাকে ডেকে আনো তো। ফারহাদ ছেলেটাকে ডাক দিলে পাশে এসে দাঁড়ায় সে আর হাসি মুখে বলে, কিন্তু আবরার বিষয়টা ফানি মুডে না নিয়ে সিরিয়াস ভাবে বলল। ওর কি সিক্রেট জানিস তুই বল। ছেলেটা নিশ্চুপ পাশে দাঁড়িয়ে থাকলে আবরার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে। গালি গালি দৃষ্টিতে বলে, চুপ করে আছিস কেন? চর খেয়ে ছেলেটা গালে হাত দিয়ে এবার ভয়ার্থ গলায় বলল। আবরার অপর গালে আর একটা চর দিয়ে বলল, এই বয়সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করা শিখেছিস না? সোজা ক্লাসে যা, আর এমন কোনো কাণ্ড করলে সোজা তোর বাবার কাছে কমপ্লেন জানাবো। ছেলেটা দুই গালে হাত দিয়ে চুপচাপ চলে গেলে ফারহার দিকে তাকিয়ে আবরার বলে, তুমি এতটা বোকা তা আগে জানা ছিল না। সোজা বাসায় যাও, আর কোনো ছেলের সাথে দেখলে তোমার অবস্থাও এই ছেলের মতো হবে। আজ 2 বার কল হওয়ার পর রিসিভ করলো মাহিন। আইরিন প্রথমেই সোজাসুজি ভাবে বলেই ফোন রেখে দিল মাহিন। আইরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে গতকালকে আসা সেই নম্বরে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। তাই হতাশ হয়ে ফোন রেখে পড়তে চলে গেল সে। তার আর কয়েক মাস পরই এক্সাম। সবকিছু খুব স্বাভাবিকই ছিল এই কয়েক মাস। এক্সামটাও শেষ হলো সুন্দরভাবে। এক্সাম শেষ হওয়ার সাথে শুরু হলো ফারহার বিয়ের কথাবার্তা। এই মাসে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ছেলেপক্ষ। আর এই কয়েক মাসে আবরারের সাথে মোটামুটি একটু ফ্রি হয়েছে ফারহা। এখন আর কথা বলতে আগের মতো ভয় বা জড়তা তেমন একটা কাজ করে না। তাদের বিয়ের বয়স এখন 5 মাস। এর 1 মাস পর চাইলেই দুজন আলাদা হয়ে যেতে পারবে, কিন্তু সমস্যাটা হলো এই মাসেই ফারহার বিয়ের কথাবার্তা চলছে। ছেলেপক্ষের খুব তাড়া। ছেলে বিয়ের জন্য 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। হয়তো এই কয়েকদিনের মাঝেই সব ঠিকঠাক হয়ে যাবে। এপ্রিলে এক্সাম শেষ করে এখন মে মাস চলছে। কয়দিন পর পর বৃষ্টি নামে শহর জুড়ে। মাঝে মাঝে মেঘাচ্ছন্ন পরিবেশে কেটে যায় বেলা। এক্সামের পর তেমন একটা দেখা হয়নি আবরার ও ফারহার মাঝে। আজ এক হালকা পরিষ্কার মেঘাচ্ছন্ন বিকালে একসাথে হলো দুজন। তাদের বিয়ের এখনো সমাপ্তি ঘটেনি। আর এমন অবস্থার আর একটা বিয়ে কেমন করে হবে তার? তাই বিষয়টা নিয়ে আবরারের সাথে কথা বলতে ডেকেছে আজ। মেঘাচ্ছন্ন এই বিকালে গাড়ি থেকে কিছুটা দূরে ছোট নদীটার পাড়ে ঘাসের চাদরে বসে আছে দুজন। কিছুটা দূরেই মেইন রোড। নদীর দিকে মুখ করে বসে আছে দুজন, কারণ এই 1 মাসের ভেতরেই হয়তো দুজনের এই গোপন বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যাবে। ফারদিন নতুন চাকরি পেল আজ 2 মাস। নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে সে। আজ অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় ফিরছিল সে। রিক্সা দিয়ে আসার সময় চোখ পড়ে পাশের নদীটির তীরে আবরারের উপর। তার সাথে একটা মেয়ে। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পেছন থেকে। ফারদিন রিক্সা থামিয়ে ওদিকটায় কিছুটা হেঁটে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, কারণ আবরারের পাশে মেয়েটা অন্য কেউ না, তারই ছোট বোন ফারহা। আবরার ও ফারহাকে একসাথে দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ফারদিন। অথচ এই আবরারই একসময় তাকে নিয়ম নীতি ভালো মন্দের বাণী শোনাতো। বন্ধুর বোন মানে নিজেরও বোন, কথাটা সবচেয়ে বেশি শুনেছিল আবরারের মুখেই। যার কারণে ফারদিন ভালোবাসি শব্দটা কখনো ভালোবাসার মানুষটিকে বলার সাহস পায়নি। চুপচাপ সব সহ্য করে মেনে নিয়েছে। এই টপিকটা নিয়ে সোহেলের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে। আইরিনকেও হাসি মুখে অন্যের হয়ে যেতে দেখেছে। আর আজ সেই আবরার কিনা বিয়ের কথা চলছে দেখেও ফারহাকে নিয়ে নদীর তীরে একাকী সময় কাটাচ্ছে। ফারহার সাথে দেখা করতে আসার সময় পথিমধ্যে একটা ছোট ছেলে কিছু ফুল নিয়ে এসে বলল কয়টা ফুল নিতে। আজ সারা দিনে তেমন বেচাকেনা হয়নি তার। কয়টা ফুল নিলে খুব উপকার হতো। ছেলেটার প্রতি একটু মায়া জন্মালো তার। টেপ দিয়ে মোড়ানো 10টা ফুল একসাথে। ওগুলো নিলে হাসি মুখে সেখান থেকে চলে যায় ছেলেটা। আবরার ফুল হাতে হাসি মুখে নদীর তীরের দিকে চলে যায়, কারণ ফারহা বলেছিল
এমন একটা নিরিবিলি জায়গায় দেখা করতে, যেখানে তেমন একটা মানুষজন থাকবে না। ফারহা সম্পর্কে আবরারের স্ত্রী হলেও কখনো কিছু দেওয়া হয়নি তাকে, তাই কাপা হাতে ফুলগুলো ফারহার দিকে এগিয়ে দিয়ে বলল। আসার সময় নিয়েছিলাম। ফুল নেওয়ার সময় থমকে যায় ফারহা। বুকের ভেতর ধুকপুক শব্দটা বেড়ে যায় দ্বিগুণ। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারদিনের দিকে চেয়ে বলল, ভাইয়া। ভাইয়া শব্দটা শুনতেই পেছন ফিরে তাকাই আবরার। ফারদিনকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়। ফারদিন তাদের কাছে এগিয়ে এসে 2 হাত পকেটে গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলে। পাশ থেকে ফারহা বলল, ভাইয়া ওর কোনো দোষ নেই। ফারহার মুখ থেকে কথা বের হওয়ার আগেই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ফারদিন। রাগ মিশ্রিত চাহনিতে বলল। আবরার ফুল হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন তার বাম কাঁধে ধাক্কা দিয়ে পড়ল। আবরার কিছুটা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ল। ওয়াইফ সে আমার। ফারদিন এবার হতভম্ব হয়ে বলেই ফারহার দিকে তাকালে দেখে সেও নিশ্চুপ। তোকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, এখানে সিন ক্রিয়েট না করে চল কোথাও গিয়ে বসে ঠান্ডা মাথায় বলি সব। ফারদিন সোজাসুজি ভাবে বলে। ফারদিনের এমন কথাবার্তায় ভয়ে 2 হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা। নিজের ভালোবাসা হারানোর কষ্টটা যেন পুনরায় জেগে উঠেছে ফারদিনের। সেই সাথে নিজের বন্ধুর সাথে বোনকে দেখে রাগটাও বেড়েছে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো কাহিনীটা শুনল ফারদিন। সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবরারের দিকে চেয়ে কঠিন স্বরে বলল, ভাই দেখ, এখানে প্রশ্নটা ভালোবাসার নয়, বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমরা নিজেদের মধ্যে সমাধান করতে চেয়েছিলাম, তাই কাউকে জানাইনি। 1 মাস পর হয়তো আমাদের ডিভোর্সও হয়ে যাবে, তখন সব আবার আগের মতোই হয়ে যাবে। প্লিজ ভাই, ভুল বুঝিস না আমায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এবার অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হাতটা আবরারের মুখে বসিয়ে দেয় ফারদিন। হঠাৎ এমন ঘুষির আঘাতে ছিটকে কিছুটা পেছনের দিকে চলে যায় আবরার। আবরার নিজেকে সামলে নিয়ে আবারও বলল, বিশ্বাস কর, আমাদের বিন্দুমাত্র কোনো দোষ নেই, সব হুটহাট হয়ে গিয়েছিল। বলতেই আর একটা মেরে দেয় ফারদিন। পেছন থেকে ফারহা দৌড়ে এসে ফারদিনের এক হাত চেপে ধরে বলল, প্লিজ ভাইয়া, ওকে এভাবে মেরো না। ফারদিনের রাগটা এতই বেশি ছিল যে ফারহার কথা কানে না নিয়ে তাকেও সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। ছিটকে কিছুটা দূরে গিয়ে ঘাসের মাঝে পড়ে ফারহা। রাগী দৃষ্টিতে বলে। ফারদিন এবার নিজেকে শান্ত করার চেষ্টা করে চারিদিকে তাকিয়ে দেখে আর কিছুক্ষণ এমন চলতে থাকলে লোক জড়ো হয়ে যাবে এখানে। তাই ফারহান এক হাত চেপে ধরে টানতে টানতে মেইন রোডের দিকে হাঁটা ধরে সে। ওদিকে নাক থেকে ঝরে পড়া রক্তটা হাত দিয়ে মুছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আবরার। ফারদিন এবার থেমে আবরারের দিকে চেয়ে পড়ল। বলেই ফারহাকে টেনে হিচড়ে বাড়ির দিকে রওনা দিল ফারদিন। ফারহার বাবা একটু হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালো। ফারদিনও তো এখন আসবে বলেছিল, বলল আজ অফিস থেকে ছুটি নিয়েছে, কিছুক্ষণের মাঝেই চলে আসার কথা, অথচ এখনো খবর নেই। তখনই ফারহাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো ফারদিন। কেঁদেই চলছে ফারহা। বাবা বসা থেকে উঠে বলল, কি হলো ফারদিন? ফারুক আছে কেন? আর ওকে কোথায় থেকে নিয়ে এলি? ফারুক তো ঘরেই ছিল। ফারদিন এখনো রাগী লোক নিয়ে বলল। ফারহা এবার কাঁদো কাঁদো ভাব নিয়ে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলল, আমার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। শুনেছো তোমরা? আমার হাজবেন্ড আবরারের সাথে দেখা করতে গিয়েছিলাম। এখন তোমরাও আমাকে মারবে, তাই না? মারো, সবাই মারো আমাকে। আমার ইচ্ছে, আমার চাওয়া তো কখনো জানতে চাওনি তোমরা। কেন আমার জীবনের সব তোমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে? কেন আমার কোনো কিছুতে চাওয়ার কোনো অধিকার থাকবে না? কেন আমার মতামত একবার জানতে চাইলে না তোমরা? আমার জীবনে কি আমার চাওয়ার গুরুত্বটা এতটুকুও নেই? শুনে রাখো সবাই, আবরারকে বিয়ে করে নিয়েছি আমি। এখন সে ছাড়া আর কারো ঘরে নিয়ে যাওয়ার অধিকার নেই আমাকে। বলেই কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল ফারহা। ওদিকে ছেলের বাবা ও মা হাঁ করে বিষয়গুলো তাকিয়ে দেখছে। পাশ থেকে ছেলের মা বলে উঠল। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। বের হওয়ার সময় ছেলের মা বলে গেল,
বলেই থমথম শব্দে পা ফেলে বেরিয়ে গেল তারা। বাবা কথা বলার শব্দ হারিয়ে সোফায় বসে গেল ধপাস করে। মা দেখি রক্তিম চোখে হাতের মুষ্টিবদ্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিচ্ছে। রুমে গিয়ে স্থির হয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল ফারদিন। এমন একটা ঘটনা ঘটে গেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না। সবার ভালোবাসায় পূর্ণতা পাক এটাই সে চায়, কিন্তু আবরার তাকে হিট করার আগ মুহূর্তেও ফারদিন জিজ্ঞেস করেছিল সে ফারহাকে ভালোবাসে কিনা, কিন্তু আবরারের উত্তরে না সূচক শব্দটাই খুঁজে পেয়েছিল সে। কারণ সে বারবার বলছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, আর 1 মাস পরই বিচ্ছেদ হলে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ফারহা, সে কি মেনে নিতে পারবে সব? আর একজন ডিভোর্সি মেয়ে সমাজে কতটা অবহেলিত এটা ফারহার সাথে মেলাতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি সে। রাগে আবরারকে হিট করে বসে। রুম থেকে বেরিয়ে ফারহার রুমের দিকে এগিয়ে গেলেই দেখে ভিতর থেকে দরজা বন্ধ। ভেতর থেকে ঠাস ঠাস শব্দ আসতেই জানালা দিয়ে উকি দিয়ে দেখে মা হাতে বাবার একটা বেল্ট নিয়ে নানান ধরনের কথা বলে বলে বেধরম পিটাচ্ছে, আর বাবা ড্রয়িং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। এত আদরের মেয়েটাকে বাঁচাতেও আসছে না আজ। ফারদিন বারবার দরজায় থাপ্পড় দিতে দিতে মাকে ডাকতে লাগলো। মায়ের এমন রূপ দেখেছিল সেই ছোটবেলায়, বড় হওয়ার পর আজ প্রথম এমনভাবে পিটাচ্ছে ফারহাকে। মায়ের বলা কথাগুলোর কোনো উত্তর না দিয়ে চুপচাপ ফ্লোরে বসে মার খাচ্ছে আর কান্না করছে ফারহা। কারণ মা সব সময় বলতো তাদের কথার বাইরে কিছু করলে কেটে নদীতে ভাসিয়ে দিবে, তবুও কোনো অন্যায়কে মেনে নেবে না সে। মায়ের এমন হিংস্র রূপটা এর আগে কখনো দেখেনি ফারহা। ছোটবেলায় তো অনেক মেরেছিল, হয়তো গাছ থেকে চিকন ডাল ভেঙে কয়েকটা লাগিয়ে দিত, আবার কখনো পড়ার টেবিল থেকে স্কেল নিয়ে কয়েকটা দিত। ওগুলোকে মার বলা গেলেও আজকেরটাকে কোনো মতেই মার বললে ভুল হবে। বাইরে থেকে ফারদিন বারবার দরজায় আঘাত করে বলল, কিন্তু কোনো কথাই কানে না নিয়ে নিজের সব শক্তি নিয়ে পিটিয়ে মনে হচ্ছে সব রাগ এই মারের মাধ্যমেই ছাড়লেন। একটাই মেয়ে, আশেপাশের কিছু মেয়েদের খবর শুনতে শুনতে সব সময় ফারহাকে নিয়ে যাই ভয়টা পেত, সেটাই আজ সত্যি হয়ে গেল। মেয়েকে এত শাসন করলেও শেষে এসে সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল সে। নিজের সবটুকু রাগ এতক্ষণ ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা। ফারদিন দ্রুত রুমে ঢুকে দেখে ক্লান্ত শরীরে চোখ বন্ধ হবে হবে ভাব নিয়ে ফ্লোরে শুয়ে আছে ফারহা। একটু আগের আঘাতগুলো হাত পা যতটুকু দেখা যাচ্ছে সবটা লাল হয়ে আছে, কিছু জায়গায় ফেটে রক্তও বেরিয়ে গেছে অনেকটা। মায়ের এমন রূপটা যেন কল্পনায় আনতে পারছে না সে। ফারদিন দ্রুত ফারহাকে কোলে তুলে নিয়ে সবাইকে উঁচু গলায় ঝাড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে গেল। সন্ধ্যার আগে বাসায় ফিরে রুমে নিশ্চুপ হয়ে বসেছিল আবরার, মাথা জুড়ে নানান চিন্তা। এতদিন যে ভয়টা বারবার পেছন থেকে তাড়া করছিল আজ সেটাই সত্যি হয়ে গেল। কেন হতে হলো এমন? সবাইকে সব কিছু বুঝিয়ে বললে কি মেনে নিবে সব? প্লিজ, না চাইলেও সব কিছু একবার মেনে নাও না তোমরা। আমি যে আশেপাশের প্রিয় মানুষগুলোর ভয়ে কখনো তাকে ভালোবাসি শব্দটা বলারও সাহস পাইনি। কেন এমনটা হয়? প্রিয় জিনিসগুলো চাইলাম আর পেয়ে গেলাম। নিয়মটা এমন হলে বোধহয় পৃথিবীটা সুন্দর হতো, তাহলে আর প্রিয় জিনিস হারানোর ভয় থাকতো না। প্রিয় মানুষটার কথা ভেবে বুকের ভেতরটায় ধুকধুক শব্দ তৈরি হতো না। আমি যে ছায়া হয়ে হলেও তার পাশে থাকতে চাই, না চাইতেও নিজেকে জড়িয়ে ফেলেছি তার সাথে, যেমন করে কারোর সাথে তার ছায়া মিশে থাকে। নিজের মাঝে এসব ভাবতে ভাবতে নিজেকে আরো অস্থির করে তুলছে আবরার। এর মাঝে আইরিন এসে নাস্তা করার জন্যে মায়ের কি জন্য যেতে বলেছে তাই ডেকে গেল। রুম থেকে বেরিয়ে দেখে মা চা হাতে সোফায় বসে টিভি দেখছে। আইরিন নাস্তা নিয়ে নিজের রুমে চলে গেল। আবরার চুপচাপ মায়ের পাশে গিয়ে ফ্লোরে বসে মায়ের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে রইল। মা তার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, কি রে, এমন দেখাচ্ছে কেন? তোকে কিছু বলবি? আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মা। মা এবার টিভির থেকে মনোযোগ সরিয়ে বলল, কি হয়েছে তোর? ছোটবেলা থেকে কখনো তোমাদের কথার অবাধ্য হয়েছি? না, কারণ আমার ছেলে তো অবাধ্য হবার মতো না।
কখনো তোমার কথার বাইরে কিছু বলিনি। তোমাদের চাওয়াকে সবসময় প্রাধান্য দিয়েছি। আচ্ছা মা, আমি যদি তোমাদের কাছে খুব বেশি কিছু একটা চেয়ে বসি তাহলে দিবে আমাকে? যদি তোমাদের মনে আঘাত লাগবে এমন কিছু? চাওয়া অনেক রকমেরই হয়, শুধু নিজেকে মিলিয়ে দেখতে হয় যে আমি যে জিনিসটা চাইছি তা আমার লাইফে কতটুকু দরকারি, আর এর মাঝে কি আমার উপকার হবে নাকি অপকার। সব মিলিয়ে চাওয়াগুলো হতে হবে সব থেকে উত্তম। আমি জানি না মা, আমার চাওয়াটা আমার জন্য কতটুকু বেস্ট হবে। শুধু এটা জানি যে চাওয়াটা পূরণ না হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। মা একটু হেসে বলল। চাওয়াটা কি ফারহা? আবরার মুহূর্তেই অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণ। তুমি কিভাবে জানো মা? মা আবারও হেসে বলল। ওটা পরে বলবো, এখন কাজে কথা বলো। তাকে পেলে তুই হ্যাপি হবি? জানি না মা, তবে না পেলেও হ্যাপি থাকতে পারবো না। প্লিজ মা, এই একটাই চাওয়া তোমাদের কাছে, জীবনে কিচ্ছু চাইবো না। তোমরা যাই বলতে তাই করব। মায়ের হাসিটা আরো বেড়ে গেল। হাসতে হাসতে বলল। তোর মাঝে আজ ঠিক সেই ছোট্টকালের অভ্যেসগুলো ভেসে উঠেছে। ছোটবেলায় কিছু আবদার করলে ঠিক এভাবে বলতি। মা, আমি যদি ফারহাকে এখানে নিয়ে আসি তাহলে তোমরা মেনে নিবে মা? যদি তোরা একে অপরকে মন থেকে ভালোবাসিস আর তোরা যদি এতে সুখে থাকতে পারিস তাহলে নিয়ে আয়। সত্যি মা? হুম। কিন্তু বাবা? তোর বাবার কথা ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব তাকে। থ্যাংক ইউ মা, লাভ ইউ। আমার দেখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাটা হলে তুমি। হসপিটালে ফারহার পাশে বসে আছে ফারদিন, পাশে ঘুমিয়ে আছে ফারহা। প্রথম নিয়ে আসার পর অনেক ভয়ে ছিল ফারদিন। এরপর ডাক্তার এসে দেখে গেল, মেডিসিনও দিয়ে গেছে। এখন কিছুক্ষণ লং টাইম রেস্ট নিলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। রাত তখন 9টা। ফারদিনকে পাশে দেখে একপাশে লুকিয়ে গ্লাস ভেদ করে ফারহার দিকে চেয়ে আছে আবরার। ফারহা হসপিটালে ভর্তি হয়েছে শুনেই ছুটে এসেছিল। এসেই ফারদিনকে ওর পাশে দেখে আর সামনে গেল না, আড়াল থেকে তাকিয়ে রইল। হয়তো বাসায় অনেক কিছুই হয়ে গেছে ফারহার সাথে, যার কারণে হসপিটাল পর্যন্ত আসতে হলো তাকে। আবরারের চোখের কোণে এক ফোঁটা জল জমে এলো। প্রত্যেক মানুষের জীবনেই একটা সময় আছে যেই সময়টা খুব খারাপ কাটে। তার জীবনে হয়তো এই সময়টা পরদিন বাসায় নিয়ে গেল ফারহাকে, কিন্তু ফারহার এমন অবস্থা দেখেও মন গড়ল না কারো। কথা কখনো গোপন থাকে না, তেমনই খবরটাও চলে গেল আশেপাশের মানুষদের কানে। ওই দিনের ওই মহিলাটা কিছুক্ষণ আগে এসে বলল। ফ্যামিলির অবহেলা, আশেপাশের মানুষদের এমন কথা সহ্য করে চুপচাপ রুমে বসে আছে ফারহা। আজ 2 দিনে বাবা মা কেউই কথা বলছে না তার সাথে। ফারদিন খাবার নিয়ে আসে, এরপর ঔষধ খাইয়ে দিয়ে যায়। ফোনের স্ক্রিনে আবরারের নাম্বার ভেসে উঠলে তা কেটে দেয় ফারহা। কল লিস্ট চেক করে দেখে এই 2 দিনে অগণিত বারবার ফোন দিয়েছিল আবরার, বাট সে রিসিভ করেনি। কিছুক্ষণ ফোনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে আবারও ফোন আসে। এবার রিসিভ করে নিশ্চুপ হয়ে থাকে সে। ওপাশ থেকে আবরার বারবার কথা বললে সে ছোট্ট করে, কেন ফোন দিচ্ছেন এতবার? তুমি ফোন রিসিভ করছিলে না কেন? ভালো লাগে না তাই। বাসার পরিবেশ এখন কেমন? ভালো না। ও ভাইয়া ছাড়া আর কেউ ফিরেও তাকায়নি আমার দিকে। ওই দিন খুব মেরেছিল তাই না? এখন মেনে নিয়েছে? না, মা বলেছে বাসা থেকে বের হয়ে যেতে, আর বাবা 2 দিন ধরে বাড়িতে কিছুই খায় না। হয়তো আমি আছি বলে কিছুই সহ্য হচ্ছে না তাদের। শুধু ভাইয়াই কথা বলে আমার সাথে। একটুও ভালো লাগছে না আমার, দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে দূরে কোথাও হারিয়ে যাই। খেয়েছো কিছু? না, ভাইয়া এখনো ফিরে আসেনি। সে বাইরে থেকে নিয়ে আসলে তখন খাবো। কেন বাইরে থেকে কেন? মা বলেছে বাসায় খাওয়া দাওয়া সব বন্ধ আমার, আর বাসা থেকে চলে যেতে। আমাকে সহ্যই করতে পারছে না কেউ। এত কিছু আর নিতে পারছি না। ইচ্ছে করছে মরে গিয়ে সবাইকে মুক্ত করে দেই, তখন আপনিও মুক্তি পেয়ে যাবেন। আর কিছু না বলে ফোন রেখে দিল আবরার। একটা শ্বাস নিল ফারহা। নিঃসংকোচে আবরারের কাছে আজ বলে দিল তার অভিযোগগুলো। কে সে? কেউ না। সেও তো ভালোবাসে না আমায়। সব খারাপ, কেউ ভালো না।
ফারহার বাসার সামনে এসে ফোন দেয় আবরার, বলে এক্ষুনি রাস্তায় আসতে, নয়তো সে নিজেই ভেতরে চলে যাবে। রাত তখন 11টা। একটু আগে ফারদিন খাবার খাইয়ে বলল ঘুমোতে। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে আছে। রুম থেকে বেরিয়ে চুপচাপ বাইরে চলে আসে ফারহা। আজ আর ভয় করছে না, সবাই তো জেনে গেছে সব, যা হওয়ার হয়ে গেছে। আজ সে বাসা থেকে চলে গেলেই তারা হ্যাপি। রাস্তায় এসে আবরারের সামনে দাঁড়ায় সে, শান্তভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন। আর কয়দিন বাকি আছে ডিভোর্সের? দিন গুনতে হবে না, চলো আমার সাথে। কোথায়? আমার বাসায়, একসাথে থাকবে আমরা দুজন। ফারহা একটু হাসির রেখা টেনে বলল, ভালোবাসা ছাড়া করুণা দেখাতে গিয়ে এমন করলে সুখী হতে পারবেন না, তার চেয়ে বিচ্ছেদই ভালো। ভালোবাসি বলেই হাত ধরতে এসেছি, আর না বাসলে ছেড়ে দেওয়া হাত ছাড়াই থেকে যেত। আর কিচ্ছু না বলে ফারহার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আবরার। তখন গেট দিয়ে বেরিয়ে আসে ফারদিন। আবরারের এমন শক্ত করে ধরে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে বলল। আবরার চুপ করে দাঁড়িয়ে থাকলে ফারদিন করুণ গলায় ডাকলো, বলেই আবরারকে জড়িয়ে ধরে বলল। আবরার আর ফারহার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল ফারদিন। ল্যাম্পপোস্টের আলোয় চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠছে। টলমল অশ্রুকণা গড়িয়ে পড়ার আগেই তার টিস্যু দিয়ে মুছে নিল সে। ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িতে ঢুকে গেট লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হয়তো সব কিছুই আগের মতো ঠিকঠাক হয়ে যাবে একটা সময়, কিন্তু এই পরিস্থিতিতে হার মেনে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললে তার কখনো ফিরে পাওয়া যাবে না। হয়তো কিছুদিন কষ্টে থাকবে সবাই, কেউ ভালো থাকবে না, তবুও সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে এই কিছুটা সময় সব সহ্য করে নেওয়াই ভালো। কারণ মায়ার শব্দটা বড্ড জটিল একটা শব্দ। আবার এসব বিসর্জনগুলো আর সবটুকু ভালোবাসা সঠিক মানুষের প্রতি বিনিয়োগ না করলে তার উল্টোটাই হয়। কারণ ভালোবাসা মানুষকে ধোঁকা দেন না, মানুষ মানুষকে বেছে না নিয়ে মানুষ মানুষকে ধোঁকা দেয়। আর জীবনের সঠিক মানুষকে বেছে না নিয়ে পড়ে ঠকে গেলে অনেকেই বলে ভালোবাসা বলতে কিছু হয় না, সবই বিশ্বাসঘাতকতা। এই ক্ষেত্রে দোষটা ভালোবাসাই না, দোষটা হলো সঠিক মানুষ নির্বাচন করার মাঝে নিজের ব্যর্থতায়। গাড়ির ভাড়া মিটিয়ে ফারহাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো আবরার। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজালে কিছুক্ষণের মাঝে মা এসে দরজা খুলে দেয়। আবরার মায়ের দিকে চেয়ে বলে, ফারহাকে নিয়ে এসেছি মা, একেবারে জন্য। ফারহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আজ শুধু এক কাপড়ে আবরারের হাত ধরে চলে এসেছে এই বাড়িতে। আজ থেকে সারা জীবনের জন্য এই ফ্যামিলিটাই তার নিজের ফ্যামিলি। আবরার ইশারা করে বলল মাকে সালাম করতে। আবরারের ইশারায় ফারহা চুপচাপ তাই করল। পাশে এসে দাঁড়ালো বাবা, বাবাকেও সালাম করে উঠে দাঁড়ায়। মা ফারহাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি আর নেবেও না। ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেয় সবসময়, তাই তার এই সিদ্ধান্তেও আমার দ্বিমত পোষণ করছি না। আমাদের একটাই ছেলে, সে সুখী হলে আমরাও সুখী। এক আকাশ সমান সুখ নিয়ে এই বাড়িতে প্রবেশ করো আজ। দুঃখ সব পেছনে ফেলে আশা অতীত হয়ে যাবে। আশা করি আজ থেকে এই বাড়ির সবাইকে আপন করে নিবে, সবাইকে তোমার নিজের মানুষ বানিয়ে নিবে। তোমাদের দুজনের জন্যই রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আবরার কিছুক্ষণ এক পলকে মায়ের দিকে তাকিয়ে থাকে। ইস, পৃথিবীর সব বাবা মা যদি তার মতো হতো তাহলে হয়তো সবার ভালোবাসাই পূর্ণতা পেত। আজকাল বেশিরভাগ মা বাবাই মেয়ের সুখ খোঁজে ছেলের অর্থ ও উপার্জনের মাঝে। অফুরন্ত অর্থ সম্পদ দিয়ে সংসার সুখী করা যায় না যদি সেখানে ভালোবাসার অভাব থাকে। আজ সারাদিনে প্রচুর গরম পড়েছে। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম গ্রীষ্মের শেষ সময়ে হুটহাট বেশি গরম পড়া মানেই এরপর অঝরে বৃষ্টি নামা।